স্টার্ট হচ্ছে। ফার্মেন্টেশন প্রসেসে ইথানলের প্রোডাকশন দেবে কোথেকে? পটেটো থেকে, আলু থেকে, আলু বা যে কোনো স্টার্চ সোর্স থেকে। স্টার্চ আছে এরকম যে কোনো খাদ্যদ্রব্য থেকে আমরা চাইলেই ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথানল প্রোডাকশন করতে পারি। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, ইয়েস স্যার। হুম। তো এখন কথা হচ্ছে যে এই যে ফার্মেন্টেশন প্রসেসে পটেটো থেকে ইথানল বানাবো, প্রথমে পটেটোটাকে যেটা করা হয়, প্রথম স্টেপে পটেটোটাকে এটাকে স্লাইস করা হয়। ঠিক আছে, পটেটোটাকে স্লাইস করে ক্রাশ করা হয়, ক্রাশ করে crushed and steam, এটাকে প্রেসারাইজ করে আন্ডার প্রেসার স্টিম দিয়ে হিটেড করা হয় নিয়ার অ্যাবাউট 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে যেটা করা হলো, পটেটোকে শুরুতে কেটে একদম পাতলা চিপসের মতো কাটা হয়, যেরকম পটেটো চিপস খাও না, ওরকম পটেটো চিপসের মতো কেটে এটাকে স্ম্যাশ করা হয়, করে দেন হচ্ছে এটাকে স্টিম অ্যান্ড আন্ডারে স্টিম করা হয় প্রেসারাইজ করে, নর্মাল প্রেসার যেটা তার থেকে একটু বেশি প্রেসারে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তখন এটা হচ্ছে স্টার্ট সলিউশন বানায়। ইটস লাইক তুমি চাইলে নিজেও বানাতে পারবে, বাসায় আলু সিদ্ধ করে ভালো মতো একদম স্ম্যাশ করে, আলু ভর্তা যেরকম করে ওরকম করে করে পানিতে নিয়ে যেটাকে বেশ ভালো মতো গোলাও এবং 150 ডিগ্রিতে হিট দাও, তাহলে যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে স্টার্ট সলিউশন। বুঝতে পারছো আসলে কি বলতে চাইছি আমি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এমন একটা কি নমুনা দেখে বুঝবো স্টার্টস হইছে? হ্যাঁ হ্যাঁ, এমন একটা স্যার কি নমুনা দেখে বুঝবো যে স্টার্টস হইছে? আর আমি আলু তো পুরোটাই স্টার্ট, নমুনা দেখে কি বুঝবো আবার, তাই না? আলু কি ম্যাক্সিমাম পার্টি স্টার্চ না? আলু তো স্টার্চ আর পানি ম্যাক্সিমাম। ওকে, তো এখন এই স্টার্চের যে সলিউশনটা হলো, স্টার্চের যে ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে C6H10O5N। ঠিক আছে, এই স্টার্চের যে সলিউশনটা আছে এর মধ্যে আমরা যেটা করব, তোমরা কি বার্লি চিনো? বার্লি, না স্যার। না স্যার। বার্লি খাও নাই কখনো কেউ জীবনে? স্যার চিনি তো স্যার। স্যার চিনি স্যার। ছোটবেলা লাগাইছে স্যার। ওই বাচ্চারা যেটা খায় স্যার। হ্যাঁ, এই বাচ্চারা যেটা খায়, তুমি খাইছো ছোটবেলায়। একসময় আবার চাইছিলাম। তাহলে এই যে বার্লিকে যেটা করা হয়, শুরুতে এই বার্লিগুলাকে পানিতে রেখে দেওয়া হয় অন্ধকারে। হ্যাঁ, অন্ধকারে পানিতে রেখে দেওয়া হয়, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার বার্লি। ডার্ক রুমে অন্ধকারে রেখে দিলে এরা হচ্ছে অঙ্কুরোদ্গম হয়। ঠিক আছে, অঙ্কুরোদ্গম মানে জার্মিনেটেড হওয়া। জার্মিনেটেড বার্লিকে আমরা জার্মিনেটেড কিন্তু ড্রাইড, মানে শুরুতে আমি যখন বার্লিটাকে অন্ধকারে পানিতে রেখে দিব নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন সেটা হচ্ছে কি বলে অঙ্কুরোদ্গম হবে। অঙ্কুরোদ্গম হওয়ার পরে এটাকে আমরা ড্রাই করব, ড্রাই করে এটাকে গুঁড়া বানায় ফেলবো। ঠিক আছে, ওই গুঁড়াটাকে ওয়াটারে আবার দিয়ে দিব, আবার ওয়াটারে দিব। ঠিক আছে, তো ওয়াটারে দিলে আলটিমেটলি যেটা হবে, এটা মল্টের, এটাকে বলে আমরা মল্ট। ড্রাইড বার্লি ইনটু ওয়াটার, দেন এটাকে বলে মল্ট। তো মল্ট দিলে যেটা হয়, এই মল্ট থেকে ডায়াস্টেজ এনজাইম নির্গত হয়। এই যে মল্ট আমরা এই জায়গায় দিয়ে দিব, দিলে পরে এখান থেকে আমরা ম্যালটোজ পাবো বা মল্টোজ পাবো। এটা থেকে কি নির্গত হয়? ডায়াস্টেজ। আবার স্যার আবার বলেন তো একটু। শুরুতে তুমি যেটা করবা, বার্লিকে পানিতে ভিজিয়ে রাখবা, অন্ধকারে ভিজিয়ে রাখবা, তাহলে কি হবে, এটা অঙ্কুরোদ্গম হবে। তারপর এটা পানি থেকে উঠাবো, উঠে এটা ড্রাই করবা, শুকনা করে এটাকে আবার গুঁড়া গুঁড়া করবা, করে আবার পানিতে দিবা। দিলে পরে যেটা হবে সেটা আমরা বলবো মল্ট সলিউশন বা মল্টের গুঁড়া। পানিতে না দিলে হয়, মল্টের গুঁড়া রাখলেই হয় শুধু। এই মল্টের গুঁড়াটাকে আমরা স্টার্চের সলিউশনে দিয়ে দিব, দিলে পরে এখান থেকে ডায়াস্টেজ এনজাইম নির্গত হবে। ঠিক আছে, এই ডায়াস্টেজ এনজাইম যেটা করবে, এই স্টার্চটাকে সে হচ্ছে
ক্ষুদ্রকরণ করবে, তার আকার ক্ষুদ্র করে তাকে ছোট করবে, ছোট করে মল্টোজ বানাবে, ঠিক আছে? তো মল্টোজের সংকেতটা বেসিক্যালি হচ্ছে যে C12 H22O11। আচ্ছা, মল্টেজকে মল্টোজ বানাবে? মল্টেজ কে কেন বানাবে? স্টার্চ সলিউশনকে মল্টোজ বানাবে ডায়াস্টেজ এনজাইম। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই যে মল্টোজ সলিউশন হলো, এই মল্টোজ সলিউশনটাকে, এই মল্টোজের সলিউশন হবে এখন, মানে মল্টোজ উৎপন্ন হবে যেটা, এই মল্টোজের সলিউশন আমরা ইস্ট অ্যাড করব। অনেকে বেকারি আইটেম বানায়, ইস্ট অ্যাড করে সেখানে, ওখান থেকে এক ধরনের এনজাইম নির্গত হয়। এনজাইমটা যে আমাদের যে বেকারি আইটেমগুলো আমরা বেসিক্যালি হচ্ছে যে কি দিয়ে বানাই, আমরা আসলে স্টার্চ দিয়েই বানাই। স্টার্চ দিয়ে বানাই না? বেকারি আইটেম কি দিয়ে বানায়? স্টার্চ দিয়ে বানায় না? কেক কি দিয়ে বানায়? কেউ বলো, কেক কি দিয়ে বানায়? আর বেকিং পাউডার দেই নাকি? বেকিং পাউডার তো ধরনের, বেকিং পাউডার হিসাব তো আলাদা। শুরুতে কি লাগে সেটা কও। ময়দা বাটা। ময়দা, ওগুলা কি? ময়দা। ওগুলা কি ওগুলা আসলে? starch। স্টার্চ। জি। তাহলে আপনি ইস্ট দিচ্ছেন, ওই ইস্ট দিলে পরে যেটা হয়, ইস্ট থেকে এক ধরনের এনজাইম নির্গত হয়, এবং এই ইস্ট দেওয়ার প্রসেসটি হলো ফার্মেন্টেশন স্টার্ট হলো। ইস্ট থেকে ম্যালটেজ এনজাইম নির্গত হবে। এই ম্যালটেজ এনজাইম মল্টোজকে ব্রেকডাউন করে সে হচ্ছে বানাবে হচ্ছে গ্লুকোজ। দেন এই গ্লুকোজটাকে আবার ইস্ট আরেকটা এনজাইম নির্গত করে, সেটার নাম জাইমেজ। জাইমেজ এনজাইম গ্লুকোজটাকে অ্যালকোহল উৎপন্ন করবে, মানে ইথানল কনভার্ট করবে। কি বলছে বুঝছেন? এবং এখানে আমরা 15 থেকে 18% ইথানল পাবো। 15 থেকে 18% মানে এইটা কাছাকাছি হয়, এটা ডিপেন্ড করে যে আপনি এই প্রসেসটা কিভাবে কন্ট্রোল করছেন তার উপরে। হয় কখনো 15% পাবেন, কখনো 18%, আবার আরেকজন বানালে সে 17% পেতে পারে, আরেকজন 16% পেতে পারে। তো কথা হচ্ছে 15, আমি ধরলাম 15% পাইছি আমরা, কথার কথা 15%। যেমন গত যারা আপনার কিনা আপনাদের সিনিয়র, এক ব্যাচ সিনিয়র, তাদের যখন আমি ইয়ে নিছিলাম, ইনকোর্স পরীক্ষা নিছিলাম, তখন একটা আমি এরকম একটা কোয়েশ্চেন দিছিলাম যে আমরা ইথানল নিছি, সরি পটেটো নিছিলাম, এই মল্টোসোলডোজ দিছি, দিয়ে কি হাবিজাবি করে গ্লুকোজ হয়েছে, তারপরে জাইমেজ এনজাইম থেকে ইথানল পাওয়া গেছে 15%। প্রশ্নটা বুঝতে পারছেন? জি স্যার। আমি আসলে যা যা পড়েছি সবকিছু লেখা দিছি কোয়েশ্চেন দিয়ে, বলছি আমি 15% এখান থেকে ইথানল পেয়েছি। দেন আমি বলছি যে তাহলে আমি এই 15% ইথানল থেকে কি করে 99% ইথানল ফেরত পাবো, মানে 99% ইথানল আমি উৎপন্ন করতে পারবো। আমার কথা কি ধরতে পারছেন? আবার একটু ক্লিয়ার করে বলেন। প্রশ্নটা ছিল যে আমি বলে দিছি সবকিছু, যে আমি শুরুতে স্টার্চ সলিউশন নিছি, দেন জার্মিনেটেড বার্লি দিছি, দেওয়ার পরে এখানে মল্টোজ হইছে, মল্টোজ ইস্ট দিছিলাম, মেল্টেজ এসে গ্লুকোজ বানাইছে, গ্লুকোজকে আবার জাইমেজ এসে এই অ্যালকোহল বানাইছে, বাট 15% অ্যালকোহল বানাইছে। আমি এখন 99% অ্যালকোহল চাই, দেন হোয়াট শুড আই ডু? স্যার এই সলিউশনটা কি 99% বানিয়ে ফেলবো স্যার? এক্স্যাক্টলি, আমি 15%। এখন 15% মানে কি আসলে? আমি যদি আপনাকে বলি যে 15% ইথানল, তার মানে এখানে যদি আমি 100 ml নেই, 100 ml যদি ইথানল সলিউশন নেই আমি, তার মধ্যে আমি 15 ml পাবো ইথানল, আর বাকিটা হলো পানি। বাকিটা কি? পানি স্যার। পানি। তাহলে পানি হবে 85 ml। তাহলে 15% এর কাহিনী বুঝতে পারছেন? তাহলে এখন আমাকে কি বানাইতে হবে? 99%। তার মানে আমাকে 99% মানে কি আসলে 99 ml কি হবে? ইথানল। ইথানল থাকবে। আর 1 ml পানি থাকবে। পানি। সো দ্যাট মিন্স আমাকে পানি এখান থেকে সরাই ফেলতে হবে না? জি স্যার। পানির বয়লিং পয়েন্ট কত? পানির বয়লিং পয়েন্ট হচ্ছে 100, আর ইথানলের 78.3 মেবি, যতটুকু আমার মনে পড়ে। তাহলে এখন এটা কি করে আমি পার্সেন্টেজ বাড়াইতে পারি ইথানলের? স্যার এটুকু আরেকবার একটু বলেন, ইথানল 15% থেকে 99% কেমনে? আমি যাব, সেটা কিভাবে যাব সেটাই তো তোমাদের কাছে প্রশ্ন। 15% থেকে 99% কেমনে এসেছিল তুমি বলি না, বলছি স্যার নিরোধিত করে, কি করে? স্যার পানি অপসারণ করে। পানি অপসারণ করে কিভাবে? পানি অপসারণ করে
স্যার H2SO4 দিয়ে পানি নিয়ে শুষে নিয়ে H2SO4 দিয়ে পানি শুষে নিবা, H2SO4 পরে ইথানলের সাথে বিক্রিয়া করে, কতদিন দেখছো না? ও এটাও তো প্রবলেম স্যার। হ্যালো, এই দেখো, প্রবলেম আগে নিজে ক্রিয়েট করবা, দেন সলিউশন নিজে বাইর করবা। তো তুমি একটা সলিউশন দিছো, স্যার আমি সালফিউরিক অ্যাসিড দিতে পারি, বাট সালফিউরিক অ্যাসিডের প্রবলেম আছে, তাহলে আরেকজন একটা সলিউশন দাও যে স্যার সালফিউরিক অ্যাসিড ছাড়া কি দিতে পারি আমরা? স্যার তাপ দিয়ে উদ্দায়ী করে আলাদা করে নিতে পারি স্যার। তাপ দিয়ে উদ্দায়ী করবা, এখন উদ্দায়ী করে তুমি আলাদা করবা, কিভাবে আলাদা করবা? দারুণ প্রসেস, যে স্যার আমরা তাপ দিলাম, যেহেতু ইথানলের বয়লিং পয়েন্ট কম, তাহলে আগে বাষ্পীভূত হবে ইথানল, তাহলে তো আলাদা করা সহজ। জি স্যার। আর কারো কোনো আইডিয়া আছে? বাষ্পীভবন প্রক্রিয়া, ওকে, বাষ্পীভবন প্রক্রিয়া। আর কি কি আইডিয়া আছে? এখন আসো, তোমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, ধারণাটা খুবই হচ্ছে কাইন্ড অফ যে এটাকে আসলে তোমাদের দোষ দিয়ে লাভ নেই, এটা আসলে তোমরা, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমিও এটা জানতাম না, আমি এই জিনিসটা শিখছি এবং জানছি হচ্ছে ইউনিভার্সিটিতে এসে। তো হোপফুলি আমিও তোমাদেরকে, আমি যখন জানছি তার আগেই তোমাদেরকে জানাতে পারতেছি। তো এটা আমার কাইন্ড অফ ভালো লাগতেছে যে না, এই মিসকনসেপশনটা আমরা দূর করি আগে। সাপোজ আমি একটা গোলতলি ফ্লাস্ক নিচ্ছি, এই গোলতলি ফ্লাস্কে আমি দুটো লিকুইড নিচ্ছি, একটা ধরো এ আর একটা বি, কথার কথা, জাস্ট আমি ডট দিয়ে বলে এগুলো লিকুইড, ঠিক আছে? এক্স্যাক্টলি তো এরকম হয় না কোনো কিছুই, বাট আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বলছি। ঠিক আছে, ধরো এখানে দুটো লিকুইড আছে, একটা এ আর আরেকটা হচ্ছে বি, সো এ প্লাস বি, তো এটা এ আর এটা হচ্ছে বি, বুঝতে পারছো? জি স্যার। অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং কনভেনশন, যখন তুমি দুটো লিকুইডকে একসাথে এরকম করে পাশাপাশি প্লাস দিয়ে লিখবা, যে এ প্লাস বি, ঠিক আছে, তখন কনভেনশনালি যেটা তোমাকে করতে হবে, সবসময় যেটার বয়লিং পয়েন্ট কম সেটাকে আগে লিখতে হবে। তার মানে এই এটা হচ্ছে এমন একটা কম্পোনেন্ট, এই মিশ্রণের এমন একটা উপাদান যার কিনা বয়লিং পয়েন্ট লো, তার মানে লো বয়লিং কম্পোনেন্ট। আর বিটা হচ্ছে হাই বয়লিং কম্পোনেন্ট। এখানে লো বয়লিং হাই বয়লিং কম্পোনেন্ট বলতে কি স্যার, এক্সাম্পল দিয়ে বুঝান। স্যার এটা কি হলো স্যার? লো লো বয়লিং কম্পোনেন্ট, হাই বয়লিং কম্পোনেন্ট। আপনার ধরেন এই জায়গায় আছে ইথানল আর পানি, এখন বলেন আপনি ইথানলের বয়লিং পয়েন্ট কত আপনি জানেন? 78.3। পানির বয়লিং পয়েন্ট কত? 100। এন্ড বলেন তো কার বয়লিং পয়েন্ট কম? তাহলে ইথানল লো বয়লিং কম্পোনেন্ট, পানি দিলে হাই বয়লিং কম্পোনেন্ট। জি স্যার। তাহলে এ কোনটা বলেন? ইথানল। আর বি কি? পানি। পানি। এই তো বুঝে গেছেন। এবার আপনি নিচ থেকে হিট দেন, তারপর যদি নিচ থেকে হিট দেন তাহলে বলেন এখন বাষ্পীভূত হবেটা কে? ইথানল, রাইট? এখন বাষ্পটা কালেক্ট করবেন কিভাবে? একজন বললো স্যার বাষ্পীভূত করে বাষ্পটা কালেক্ট করে ফেলাই। আসেন আমরা বাষ্প কালেক্ট করার একটা মেথড বাইর করি, মেথড ডেভেলপ করি। তাহলে কিভাবে কালেক্ট করবো? আমরা এখানে একটা ও কি লিবিক শীতকের কথা মনে আছে আপনাদের? জি স্যার। আচ্ছা, ধরেন লিবিক শীতক দিয়ে এখানে আমরা কালেক্ট করে নিলাম, এখানে একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমরা এটা কালেক্ট করছি। এটা একটু ক্লিয়ার করি আর কি, কেন এরকম করে রাখলাম। ধরেন এই পাত্রে আমি কালেক্ট করছি, তাহলে এখন লিবিক শীতকে খালি এভাবে রাখলে হবে না, এর মধ্যে পানি দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। পানি দিয়ে একটা সিস্টেম থাকে না? তো পানি হচ্ছে ইনপুট হয় হচ্ছে নিচ থেকে, আর ওয়াটার আউটপুটটা হচ্ছে উপর থেকে। এখন আমি যদি প্রশ্ন করি যে পানির ইনপুট কেন নিচ থেকে দিলাম, ধরেন চারপাশে ওয়াটার আছে, কেউ কি বলতে পারবেন যে ইনপুট কেন নিচ থেকে দেওয়া হলো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া?
এখানে একটা স্টপ কোড থাকে, স্যার ইনপুট কি নিচ থেকে দেওয়া হয়েছে? এটা নিচের সাইড না, নিচের সাইড থেকে ইনপুট দিলাম না, উপরের সাইড থেকে আউটপুট দিলাম না। স্যার বয়েলটা তো যখন যায় এটা তো নিচের দিকে, পাইপের নিচের বেশি হিটটা থাকবে, যার কারণে নিচ দিয়ে দিলে হয়তো ঠান্ডাটা করবে। না তাই? স্যার, এটা তো মানে এমনি লজিকে মানে বোঝা যাচ্ছে যে স্যার পানি যেহেতু সেহেতু স্যার উপর থেকে দিলেই তো নিচে আসেই তো পড়বে, নিচ থেকে দিলে তো উপরে যায় পড়বে না। পড়বে না, নিচ থেকে দিলে উপরে পড়বে না। তারপর চাপ দিলে তো, তুমি যে পাম্প দিয়ে যে পাম্পিং করে বাসার ছাদে যে নিয়ে চাপ যাও দিলে জিনিসপত্র, স্যার পড়বে, হ্যাঁ চাপ দিলে স্যার পানি পাম্প দিয়ে যে পাম্পিং করে বাসার ছাদে নিয়ে যাও পানি, উপর থেকে পড়ে না? স্যার প্রেসার দিলে, তার মানে প্রেসারাইজ করলে পরে পানি নিচ থেকে উপরে যায়, পাম্পের কাজ হলো এটা, প্রেসারাইজ করে পানি। প্রেসারাইজ করলে সেটা ওকে, আমি প্রেসারাইজ করা সিস্টেম দিব। আর এই গোল তো এইখানে তো দেখতে পারতেছি না। হ্যাঁ, এখানে দিতে পারছিস না, তোমার তো আমি ছবি এঁকে দেখাইতে পারবো না যে কিভাবে পানি ইনপুট দিচ্ছি। পানির ইনপুট কিভাবে দিব? আমি একটা ট্যাপ আছে, ট্যাপের মধ্যে একটা পাইপ লাগিয়ে দিব, পাইপ লাগিয়ে দিয়ে ট্যাপ ছাড়া দিব, তো পানি তো সবসময় ফ্লো এদিকে আসবে, তো আসতে গেলে পানির ভিতরে ঢুকবেই, ঢুকবে না? পানি প্রেসারাইজ করে আসবে না? জি স্যার। ট্যাপ থাকবে নিচে, ছাদের উপরে থাকবে ট্যাঙ্কি, তাহলে পানি যত নিচের দিকে আসবে তত প্রেসারাইজ বেশি হবে না? প্রেসার বেশি হবে না? গতিশক্তি বাড়বে না? জি স্যার। তো বাসায় যেরকম যত উপরের দিকে পানি ট্যাঙ্কি থাকে, নিচ তলায় পানি আসে বেশি, উপরের তলায় পানি আসে কম, এগুলো বুঝো? একটা বাসা যদি 10 তলা হয়, ওই বাসার ছাদে যদি পানির ট্যাঙ্কি থাকে, 10 তলায় যে পরিমাণ পানির ফোর্স হবে, নিচ তলায় পানির ফোর্স সবচেয়ে বেশি হবে। তুমি সকালের নাস্তা খাইবা না? এই নাস্তা রাস্তা পরে তো বিস্কুট, এই 2-3টা বিস্কুট কি সকালের নাস্তা হয়? এই নাস্তা পরে করো। তাহলে এখন দেখো যে ওয়াটার ইনপুটটা নিচ থেকে দেওয়ার পিছনে উদ্দেশ্যটা কি? জি স্যার, বুঝতে পারছি ধরো স্যার। যদি তুমি জি না বোঝো নাই কিছু, আমি কিছু বলিনি আনতুম। ধরো বলেন, যদি তুমি উপর স্যার, থেকে আমি ইনপুট মানে দাও। বলি একটু হ্যাঁ বলুন। স্যার, মানে ওই যে মানে আপনি যেহেতু ওই বিল্ডিং এর কথা বললেন, তাহলে স্যার ওই হিসেবে স্যার মানে উপর থেকে ইনপুট করলে নিচে কিছুটা পানি থেকেই যাবে, আর নিচ থেকে যদি ইনপুট করি তাহলে ওই প্রেসারাইজের ফলে উপরে তো চলে যাবে, ওটা থাকতে যাবে না। সেহেতু স্যার ওই পাইপটা অলওয়েজ স্যার ঠান্ডা থাকতে পারতেছে, যেহেতু অল্প পানি এখানে ওকে, থেকে তুমি যাচ্ছে। তুমি কাইন্ড অফ ঠিক বলছো। ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন উপর থেকে পানি দিবা, এটা নিচে বেড়ে চলে যাবে, এটা থাকবে না ভিতরে। বাট যদি তুমি নিচ থেকে পানি দাও, তাহলে পানি কখন বেরোবে? যখন উপর পর্যন্ত পানি আসবে তখন না বেরোবে। স্যার তার মানে কন্টিনিউয়াসলি এতটুকু মতো পানি থেকে যাবে। কি ব্যাপারটা বুঝেন নাই? জি স্যার। জি স্যার। বুঝতে পারছি। আমি এখানে একটা পাইপ দেখি আপনাকে, ধরুন এই পাইপের এটা হলো আউটপুট আর এটা হলো ইনপুট। আপনি যদি এদিক থেকে ইনপুট দেন, পানি এসে নিচে বেরো চলে যাবে। বাট আপনি যদি নিচ থেকে ইনপুট দেন, তাহলে পানি কিন্তু এতটুকু সবসময় থাকবে, এর বেশি হলে তারপরে বেরোবে। তাহলে এখানে ইনপুটটা নিচ থেকে দেওয়া হচ্ছে কেন বুঝতে পারছেন? যেন পানি কন্টিনিউয়াসলি ওই জায়গা থেকে হিট ট্রান্সফার ভালো হয়, দ্যাট ইজ ওকে। ধরেন এখানে পড়ছে, এখন আপনারা আমাকে এটার উত্তর দেন যে হ্যাঁ ইনপুট তো স্যার উপর থেকে দেওয়া আছে। স্যার আমি ইনপুট করে করতে যাচ্ছি, ইনপুট নিচ থেকে দিচ্ছি না। স্যার উপরের দিকে তো ইনপুট লিখছে। স্যার আমি উপর দিকে ইনপুট লিখছি, মানে তুমি এটার দিকে চিন্তা করো, এটা কি উপরে না নিচে হাইট অনুযায়ী? হ্যাঁ, ও আচ্ছা। এখন আমরা বলো যে এই যে লিকুইড যে পাইলাম আমরা এই জায়গায়, বাষ্প যেটা বাষ্প হয়ে তরল হয়ে এখানে এসে জমে, তরল বাষ্পটা কি থাকে? ঠান্ডা করে দিবে। কি এই জায়গায় কি ঠান্ডা করলাম তো, লিকুইড হলো, লিকুইডটা কি এখানে? এ না বি? ইথানল। ইথানল। তাহলে ইথানল মানে কি? এ। তাই তো স্যার এই কনসেপ্টটাই আপনাদের সবচেয়ে বড় ভুল কনসেপ্ট। এখানে এ প্লাস বি দুইটাই থাকবে। কেমনে স্যার? আসেন একটু ছোটবেলায় পড়াশোনা করেন, কিভাবে দেখেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো তাপমাত্রায় যে কোনো তরল বাষ্পীভূত হতে পারে, এটা কি বিশ্বাস করেন? জি স্যার। বিশ্বাস করেন? না জি স্যার, স্যার। বিশ্বাস করেন না? নির্দিষ্ট ছোটবেলায় যে স্কুলে টিচাররা বলছিল ক্লাস 8 এ থাকতে সাধারণ বিজ্ঞান যখন পড়ছেন, আপনারা সাধারণ বিজ্ঞান পড়ছেন কিনা জানি না, আমরা তো সাধারণ বিজ্ঞান হিসেবে একটা বোর্ড করতাম 8 এ। সাধারণ বিজ্ঞানে আপনারা যখন পড়ছেন বা যে কোনো বইতেই যখন পড়ছেন, সেটা 6 হোক 7 হোক 8 হোক, যে স্যাররা বলছিল যে বাসায় যে আজকে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে, গ্লাসের মধ্যে একটা কার্ডবোর্ড দিয়া
গ্লাসে রোদের মধ্যে দিয়ে রাখবা, বিকালে গিয়ে দেখবা আমার কার্ডবোর্ডটা ভিজা। পুকুরের পানি গরমকালে আজকে যতটুকু লেভেল দেখছে কালকে দেখবে একটু কমে গেছে। 1 গ্লাস পানি নিয়ে এটা রোদের মধ্যে ফালা রাখো, 2 দিন পরে দেখবে পানির পরিমাণ অর্ধেক হয়ে গেছে। টেম্পারেচার কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছিল? না স্যার। 100 হলে তো মনে করো যে তুমি আমি কি বাইরে থাকা লাগতো না, থাকতো? তাহলে পানি বাষ্পীভূত হলো কেমন? স্যার অণুগুলো তো গতি শক্তি আছে স্যার, ঘর্ষণ তো কিছু হইলো আছে, এই তাপ তো কিছু হইলো আছে স্যার। তো ইথানল যদি বাষ্পে যায় পানিও যাবে, পানিতে ধরে রাখতে পারবে তুমি? খালি কি ইথানলই বাষ্পে যাবে? পানিও তো যাবে স্যার। পানিও যাবে, কিন্তু কে বেশি যাবে স্যার? স্যার ইথানল বেশি যাবে। ইথানলটা বেশি যাবে কারণ স্যার ইথানলের বয়লিং পয়েন্ট কম, এই জন্য আমরা এখানে হিট দিব কততে ধরে, আমি এখানে 78 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিট দিব, তাহলে ইথানল সব বাষ্পে চলে যাবে। সব যাবে? জি না স্যার, সব যাইতে পারবে না। ধরেন এই জায়গায় আমি ইথানল ছিল কত পার্সেন্ট? 15% ছিল না এই জায়গায়? জি স্যার। তাহলে 15% থাকার মানে এখানে 15% ইথানল আর আমার বাকি 85% কি পানি। তাহলে এই জায়গায় যে মিক্সচারটা পেলাম এখানে কি এর পরিমাণ বেশি হবে না এখন? জি স্যার। কত হবে ধরেন, এর পরিমাণ হয়ে গেল এখন ধরেন 60%। তাহলে বি কত পার্সেন্ট স্যার? 40%। এবার এইটার যদি আবার আপনি আগের মতো আবারও ডিস্টিলেশন করেন তাহলে কি আপনি 60-40 পাবেন না আরো বাড়বে? তাহলে পরে যে লিকুইডটা পাবেন সেখানে কি পাবে? আবার একটা A+B পাবেন। আপনি যে আবারও এটা আমরা পাতন বলি বা আংশিক পাতন বলি, মনে করে ডিস্টিলেশন বা পাতন। আংশিক পাতনের কনসেপ্ট পরে, আগে পাতন বুঝেন। এক সময় তো স্যার এমন করতে করতে পানি থাকবো না। ওকে, ধৈর্য, এত তাড়াহুড়া করলে তো হবে না, বুঝতে হবে আস্তে আস্তে। তাহলে এখন এ ধরেন কত আসলে আপনি পাইলেন, এ পাইলেন 96%। অনেকগুলো স্টেপ করে আফটার মেনি স্টেপ। কয়টা স্টেপ সেটা আমি জানি না, আমি জাস্ট ধরে নিলাম অনেকগুলো স্টেপ পরে এ আসলো 96%, বি আসলো 4%। তাহলে বলবেন স্যার আরেকবার করেন, মজা পেয়ে গেছে স্যার, ভালো লাগছে স্যার, আরেকবার ডিসিলেশন করেন, তাহলে দেখবেন স্যার আরো মনে হয় কি হবে, বাড়বে কমবে, তাই না? জি স্যার। বাট देयर इज এ প্রবলেম। যখন আপনি এই কম্পোজিশনে যখন থাকবে ইথানল আর পানি, এটাকে যখন আপনি ডিসিলেশন করতে যাবেন তখন সে ডিসিলেশনের যে প্রবলেমটা হবে কি, তখন দুজনই 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দুইটাই একই সাথে সমপরিমাণ বাষ্প যাবে। তাহলে এটাকে বলে রেকটিফাইড স্পিরিট। আপনারা রেকটিফাইড স্পিরিটের নাম শুনছেন? ইন্টারমিডিয়েটে পড়ছেন না? ভর্তি পরীক্ষার জন্য পড়ছেন। রেকটিফাইড স্পিরিটের পূর্ণাঙ্গ কত পড়ে আসছেন না? জি স্যার। এই রেকটিফাইড স্পিরিটের যেটা, এটাকে আমরা বলি অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মানে সমস্ফুটন মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিক্সচার, সমস্ফুটন মিশ্রণ মানে যে তাপমাত্রায় দুইটা লিকুইড তাদের নিজস্ব বয়লিং পয়েন্টে না বাষ্পীভূত হয়ে, হয় দুজনের বয়লিং পয়েন্ট থেকে কম অথবা দুজনের বয়লিং পয়েন্ট থেকে বেশি কোনো বাষ্পীভূত, সেটাকে আমরা অ্যাজিওট্রপিক মিক্সচার বলি। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা যে দুজনেরই যে নিজস্ব বয়লিং পয়েন্ট তার থেকে কম টেম্পারেচারে দুইটা লিকুইড একই সাথে সেম টেম্পারেচারে সেম ভাবে সেম পরিমাণ বাষ্পে যাচ্ছে। তার মানে আপনি যদি রেকটিফাইড স্পিরিটকে আবারও ডিসিলেশন করেন, আলটিমেটলি যেটা হবে আপনি যে বাষ্প পাবেন সেখানেও 96.4% থাকবে, যতবারই করেন এখন আলটিমেটলি সেম থাকবে, কারণ এটা অ্যাজিওট্রপিক মিক্সচার, একই সাথে সমপরিমাণে বাষ্পে যাবে। সো আলটিমেটলি আপনি এটাকে সেপারেট করতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। বাট আমার কোশ্চেন তো ছিল আপনার কাছে, আপনি কি করে 99% পাবেন? তাহলে আসেন আমরা 99% কি করে পাই একটু দেখি। তাহলে আমার আছে এখন 96% ইথানল আর আছে কি 4% পানি। এর মধ্যে আমরা যেটা করবো একটা থার্ড পার্টি এড করবো। থার্ড পার্টিটা হয় ক্যালসিয়াম অক্সাইড অর বেনজিন। ক্যালসিয়াম অক্সাইড অথবা বেনজিন যদি আমরা অ্যাড করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড বা বেনজিন যেটা করবে সে হচ্ছে ওয়াটারটাকে ধরে রাখবে। যদি ওয়াটারটাকে ধরে রাখে বা ওয়াটারটাকে বাষ্পীভূত হতে না দেয় তখন ইথানল বাষ্পীভূত হবে, তখন সেখান থেকে আমরা থার্ড পার্টি অ্যাড করার কারণে এটাকে আমরা মাল্টি কম্পোনেন্ট, নরমালি একের অধিক যদি হয় যেমন ডাবল কম্পোনেন্ট ডিসটিলেশন বলি আমরা এটাকে,
যদি দুইটা কম্পোনেন্ট থাকে, আর যদি দুইয়ের অধিক থাকে তখন সেটাকে মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন বলি। তাহলে এখানে যদি দুইয়ের অধিক কম্পোনেন্ট হবে, হয় ক্যালসিয়াম অক্সাইড দিবেন অথবা বেনজিন, বাট ইউজুয়ালি বেনজিন ইউজ করা হয়। বেনজিন ইউজ করলে পরে মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন হবে। এই কারে দিকে জানেন বোকাটা। মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন হবে। এই মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন থেকে আপনারা আলটিমেটলি 99% ইথানল পাবেন। ঠিক আছে, এখন অনেকে বলতে পারে যে স্যার আমি কি 100% পাবো না? স্যার একটু আরেকবার একটু বলেন, বেনজিন দিয়ে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বেনজিন দিয়ে কি বেনজিন করলাম? যখন আমি অ্যাড করব, এটাকে বলে মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন। বেনজিন অ্যাড করলে পরে আলটিমেটলি তখন ইথানল নিজস্ব একটা টেম্পারেচারে বাষ্পীভূত হবে। আগে যেরকম ওয়াটারের সাথে ইথানল মিলে একটা নির্দিষ্ট টেম্পারেচার, যেমন 78.15 এর অ্যাক্টিভেট স্পিরিটের মতো ছোট যাইতো, সেটা না গিয়ে বেনজিন অ্যাড করার কারণে ইথানলটা বেশি পরিমাণ বাষ্পে যাবে, ওয়াটার যাবে কম। ঠিক আছে, আর স্যার ক্যালসিয়াম অক্সাইডটা ওটা মুছতে বলছেন স্যার, ওটা ক্যালসিয়াম কি ব্যবহার অক্সাইড করব না? বলতে ওটা ইউজ করা যাইতে পারে, বাট ক্যালসিয়াম অক্সাইডের সলিউশন, বাট ওটা ইউজ করে না ইউজুয়ালি, বেনজিনটা বেশি ইউজ করে। ও আর স্যার মাল্টিপল ওই যে ডিস্টিলেশন মানে পাতন, বলতে মাল্টি স্যার- কম্পোনেন্ট মানে একাধিক এলিমেন্ট, মানে একাধিক কম্পোনেন্ট বিশিষ্ট পাতন। আর আমরা একটু স্যার। আগে যেটা দেখলাম, দেখেন এই যে এখানে যেটা করলাম আমরা এখানে কি করছি, প্রথমে এটাকে ডিস্টিলেশন করে একটা লিকুইড পাইছিলাম, প্রথমে এটাকে ডিস্টিল করে বাষ্প করছি, মানে তরলটাকে বাষ্প করে লিকুইড করছি, দেন ওইটাকে আবারও বাষ্প করছি, লিকুইড করছি, এরকম অনেকগুলো স্টেপ পার করার পর আলটিমেটলি আমরা কি পেয়েছি, 96% এর একটা মিক্সচার পাইছি, যেটা আমরা রেক্টিফাইড স্পিরিট নাম দিলাম, রাইট? স্যার এই নির্দিষ্ট মাপটা কি রেক্টিফাই স্পিরিট বলবো সব সময়, এই যে 96 আর 4%? 96 আর 4% থেকে আমরা রেক্টিফাইড স্পিরিট বলি, এটাই, ও, অন্য জি, কিছু স্যার। না। এটা কি বলা হয়? তো আমি যেটা বলছি যে আমি যে এখানে অনেকগুলা স্টেপ করলাম, আমি যদি এই অনেকগুলা স্টেপ মানে কি একবার এটাকে পাত্রে নিয়ে এরকম করে লিকুইড করছি, আবার পাত্রে নিয়ে আবার লিকুইড, আবার মানে অনেকগুলা বার এই সেম কাজটা করতে হবে আমার। যদি এই জি, কাজটা স্যার। আমি অনেকবার না করে আমি এরকম একটা ছবি আঁকি, ছবিটা আপনাদের খুব পরিচিত একটা ছবি, ছবিটা দেখেন তো এরকম একটা ছবি স্যার, আপনারা পড়ে আসছেন ছোটবেলায় যে আংশিক পাতন কলাম, মনে পড়ে? হুম, কি আংশিক পাতন কলাম পড়ছিলাম, মনে আছে? ধরো এখানে এই যে ইথানল আর ওয়াটারের মিক্সচার, এই 99 বইতে ছিল না এটা, পেট্রোলিয়াম জি, বা স্যার। ক্রুড অয়েল থেকে কি করে জি, আংশিক স্যার। পাতন করে, তাহলে এখানে ইথানল আর ওয়াটার থাকবে, এটা হলো ফিড। ফিড মানে এদিক দিয়ে আমরা হচ্ছে ইনপুট দিব ইথানল আর ওয়াটারের মিক্সচারকে, এখানে নিচে জমা হবে, তারপরে আমরা নিচ থেকে হিট দিব। তাহলে আলটিমেটলি যেটা হবে, এখান থেকে এই যে অনেকগুলো এটা বলে আমরা বাবল ক্যাপ বলি, এগুলোর মধ্যে দিয়ে যাবে। আসলে ঘটনা যেটা ঘটবে, এখান থেকে বাষ্পটা হবে, বাষ্পটা দেখেন এই যে বাবল ক্যাপটা হচ্ছে অনেকটা এরকম, তো বাষ্প যখন এদিক দিয়ে যাবে তখন এখানে গিয়ে সে বাধাপ্রাপ্ত হবে, তাই না? তো বাধাপ্রাপ্ত হলে পরে তখন সেটা এই যে বাধা হয়ে এদিক দিয়ে আসবে, সে সেটা লিকুইফাইড হয়ে এখানে তরল আকারে জমা হবে। তো যখন আপনি হিট দিতে থাকবেন কন্টিনিউয়াসলি, তখন এই লিকুইডটা আবারও বাষ্পীভূত হয়ে উপরের দিকে যাবে, উপরের দিকে গিয়ে সে আবার একটা কি পাবে, এরকম আবার একটা বাবল ক্যাপ পাবে, সে আবারও বাষ্পীভূত হবে। তার মানে দেখেন যে এখান থেকে এখানে গিয়ে বাধা হয়ে লিকুইড হলো, আবার উপরে গিয়ে লিকুইড হলো, আবার লিকুইড হলো, লিকুইড হলো। তার মানে কি, আসলে আমরা আগে যে স্টেপটা বারবার করছিলাম সেটা এখন একটা কলামের ভিতরে নিয়ে আসলাম না? আগে যে পাতনটা আমরা অংশ অংশ করে করতাম, এখন সেটা অংশ অংশ করে করছি না, আমরা সেটা কি করলাম, একটা কলামের ভিতরেই নিয়ে আসছি, এবং এটাকে আমরা বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন। কিন্তু স্যার এখানে পানির ফ্লোটা স্যার কিভাবে সম্ভব হবে সব জায়গায়? কি পানির ফ্লো সব জায়গায় সম্ভব? মানে আমরা যে আগেরটা না, এই দেখছিলাম যে জায়গায় ওটা আলাদা সিস্টেম, এই জায়গায় পানির কোনো ফ্লো দরকার নাই, এই জায়গায় পানির কোনো ফ্লো লাগবে না। তো যেখানে যখন আপনি হিট দিবেন, আপনি নিচে হিট দিচ্ছেন, যত উপরে যাবেন হিট তো কমে যাবে না? জি স্যার। কমবে তো, যত হিট কমবে তত হচ্ছে আপনার বাষ্পীভূত হওয়ার টেন্ডেন্সিও কমবে, এবং আস্তে 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 সেটা অটোমেটিক যে এখানে বাধা পাবেন, এই যে বললাম কলাম ক্যাপে যে বাধা পাবে, যেমন আপনি যদি ধরেন এই যে আপনার বাসায় যখন চুলে রান্না হয়, ভাত যখন হচ্ছে পানি যখন বয়ল করা শুরু করে, তখন আপনি চুলের উপরে হাত দিবেন, হাত দিলে দেখবেন আপনার হাতের মধ্যে এসে বাষ্পগুলো লাগছে, লাগার পরে কিছুক্ষণ পর দেখবেন আপনার হাতটা ভিজা। আপনি কি ঠান্ডা করার জন্য কিছু দিছিলেন? না স্যার। তাহলে এটা কিভাবে ঠান্ডা হয়েছে? যখন এটা বাধাপ্রাপ্ত হয়েছে সে হাতের মধ্যে, অটোমেটিক পরিবেশের তাপমাত্রা নিয়ে।
হ্যাঁ বাধাপ্রাপ্ত হয়েছে, এটা যাইতে পারতেছে না, তখন সেটা অ্যাটমসফিয়ার থেকে টেম্পারেচার নিয়ে হিট রিলিজ করে আস্তে আস্তে সেটা লিকুইফাইড হয়ে গেছে। তো ওই জায়গায় যেরকম লিপিড শীতক ছিল, আলাদা করে পানির সেটআপ ছিল, এখানে আর পানির সেটআপের দরকার নেই। ওকে, স্যার তাহলে এখানে তো জারটা তাহলে অনেক বড় লাগবে না, কারণ অনেক আমার তো বড়। উপরের দিকে এটা এই ধরনের ডিস্টিলেশন কলামগুলোর হাইট কতটুকু হয় তোমার কোনো আইডিয়া নেই। এগুলো হচ্ছে ধরো একটা 10 তলা বিল্ডিং এর সমান, কোন কোন জায়গায় হচ্ছে এগুলো ধরো 5 তলা 6 তলা বিল্ডিং এর সমান এক একটা। হিউজ হিউজ বড় বড় এক একটা ডিস্টিলেশন প্ল্যান্ট হয়। জি স্যার। তো তোমরা একটু সার্চ করবা ডিস্টিলেশন প্ল্যান্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিস্টিলেশন প্ল্যান্ট, দেখবে বিশাল বিশাল ছবি আছে, এরকম কলামের মধ্যে এরকম সিলিন্ড্রিক্যাল শেপের বিশাল ছবি দেখতে পাবা। ওকে, সো ল্যাবরেটরি স্কেলে কিন্তু আছে, ল্যাবরেটরি স্কেলে এগুলো খুব ছোট, ল্যাবরেটরি স্কেলে এগুলো এরকম হয়, এই যে গ্লাসের থাকে, এরকম হয়, মানে এরকম একটা কলামের মধ্যে থাকে, নিচে সেটা যে আমাদের সেই পাত্রের মধ্যে ঢুকে যায় বোতলি প্লাস। হ্যাঁ, হিট দিলে পরে এখানে যাচ্ছে, এই যে ন্যারো হয়ে গেল না জায়গাটা, ন্যারো হওয়ার কারণে জায়গায় এসে বাধাপ্রাপ্ত, এখানে লিকুইফাইড হয়, আবার উপরে যায়, আবার উপরে যেভাবে হতে থাকে, এগুলো ল্যাবরেটরি স্কেলে এটা এরকম পাওয়া যায়। তো যাই হোক, তাহলে এখানে যখন আপনি ইথানলের সাথে মাল্টি কম্পোনেন্ট দিবেন, তখন কম্পোনেন্ট হয়ে যাবে 3টা, তখন আপনি আলটিমেটলি 99% ইথানল পাবেন। তো আমার গত সিটিতে আপনাদের কোশ্চেনটা ছিল এরকম যে আমি কি করে 99% ইথানল পাইতে পারি 15% থেকে। তাহলে প্রথমে আপনাকে জাস্ট এইটুকু বললে হবে যে আমি এই 15% ইথানল যদি ডিস্টিলেশন করি, তাহলে আলটিমেটলি আমি রেক্টিফাইড স্পিরিট পাবো। রেক্টিফাইড স্পিরিটটার মধ্যে যদি আমি এই কম্পোজিশন রেক্টিফাইড স্পিরিটের এর মধ্যে যদি আমি বেনজিন অ্যাড করে মাল্টি কম্পোনেন্ট ডিস্টিলেশন করি, তাহলে আলটিমেটলি আমরা 99% ইথানল পাবো। এর মার্কস ছিল 2। এক একজন মানে গদ্য পদ্য কবিতা লিখে টিখে একা করে ফেলছে, এত কিছু লেখার দরকার নেই, এটুকু লিখতেই হবে। ঠিক আছে স্যার এখানে কি আমরা মাল্টি কম্পোনেন্ট ইউজ করতেছি স্যার, মানে অ্যাড করতেছি? মাল্টি কম্পোনেন্ট অ্যাড করছি না, পুরো সিস্টেমটাকে মাল্টি কম্পোনেন্ট বলে। মাল্টি মানে কি বাবা? একাধিক। ইথানল আর পানি ছিল, এটা আমরা বলি যে 2 কম্পোনেন্ট সিস্টেম। এখন ইথানল পানি বেনজিন তিনটা একসাথে, তখন সেটা আমরা কি বলবো? 2 এর অধিক হলে সেটা মাল্টি কম্পোনেন্ট বলি, মানে 3 বা। জি স্যার। ওইটাই, বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার। ওকে, আপনারা আপনাদের বড় ভাইদের কাছ থেকে গত বছরের ইনকোর্সের প্রশ্নটা একটু নিবেন। আমি যেটা কোশ্চেন করছিলাম ওটা দেখলেই বুঝবেন যে আসলে আমি কি ধরনের কিভাবে পড়াচ্ছি এবং আমার পড়ার সাথে কোশ্চেনের কি ধরনের একটা মিল আপনারা পাবেন। তো যাই হোক, আমরা এখন দেখবো হচ্ছে যে ইথানলের এই যে প্রোডাকশন গুলো দেখলাম, ইথানল প্রোডাকশনের পর আমরা ইথানলের ফিজিক্যাল প্রপার্টিস দেখছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে রিঅ্যাকশন অফ ইথানল বা কেমিক্যাল প্রপার্টিস। তো কেমিক্যাল প্রপার্টিস এর মধ্যে ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো যেটা হচ্ছে যে রিঅ্যাকশন ইনভলভিং মানে এমন সব রিঅ্যাকশন যেখানে কিনা ইনভলভিং দ্য রাপচার, মানে রাপচার মানে ভেঙে যাওয়া, রাপচার অফ অক্সিজেন হাইড্রোজেন বন্ড। আমরা এমন সব রিঅ্যাকশন দেবো যে রিঅ্যাকশন গুলোতে অক্সিজেন এবং হাইড্রোজেনের বন্ড ব্রেক করে, অ্যালকোহলের যে অক্সিজেন হাইড্রোজেন বন্ড আছে সেটা ব্রেক করে, এই ধরনের রিঅ্যাকশন গুলো আমরা এখন দেখবো। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখতে পারি যে অ্যালকোহল যেটা করতে পারে, অ্যালকোহল হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, ঠিক আছে?